বন্ধুরা, আপনারা জানেন যে দিনের এখন একটা বড় অংশ কলকাতা হাইকোর্ট আর আইনজীবীদের চেম্বারেই কেটে যাচ্ছে। আর সঙ্গে সাথী বলতে রয়েছে একটা ভাঙাফোঁটা মোবাইল, যেখানে ইন্টারনেট ঠিকঠাকভাবে চলে না। ফলে একটা লাভের লাভ হয়েছে আমার। বহুদিন বাদে খবরের কাগজ পড়ার অভ্যাসটা ফেরত এসছে। আর আজকে হাতে পেয়েছিলাম আনন্দবাজার। আর সেই আনন্দবাজারে একটা বিশ্লেষণধর্মী লেখা দেখে মনটা খুব খুশি হয়ে গেল। না, আনন্দবাজারের প্রশংসা করার জন্য এটা আমি এই প্রতিবেদন করছি না। কিন্তু এই বিশ্লেষণধর্মী লেখার জন্যই তো আনন্দবাজারের ফ্যান ছিলাম, কিন্তু মাঝখানে কোথাও যেন সেটা হারিয়ে গিয়েছিল। আবার আমরা রিসেন্টলি দেখলাম যে ওই শাসক দলের তরফ থেকে না, তাদের কোনো প্রতিনিধি এই আনন্দবাজারের যে ডিজিটাল নিউজ চ্যানেলটি রয়েছে সেখানে, এবিপি আনন্দ, সেখানে যাবে না। তারপর থেকে আবার যেন ব্যাক টু দ্য ফর্ম। আর সেই লেখাটাই চোখ আটকে যাওয়ার মূল কারণ যে সেখানে দুটো পয়েন্টে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু পুরো লেখাটা পড়ে আমি বুঝলাম যে আটখানা মারাত্মক কারণ উঠে আসছে। কি কারণ? যে কারণগুলোকে সত্যি শাসক দল অ্যাভয়েড করার মতো জায়গায় নেই, এবং গাড্ডাটা নিজেই খুঁড়ে ফেলেছেন দলনেত্রী। এবং তার ফলে এবারে যে প্রলয়টা এসেছে সেটাকে আটকানো মুশকিল। এখনো যারা ভাবছেন যে দেখুন যাই হয়ে যাক, শেষ অবধি নির্বাচন হবে আর সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে জিতবে, এরকম অনেক ঝটকা এর আগে এসেছে। কিন্তু দিনের শেষে ভোটে তো তারাই জিতেছে। কিভাবে জিতেছে সেটা বড় কথা নয়, সেটা নিয়ে যত প্রশ্ন থাকুক সেটাও বড় কথা নয়। জিতেছে, এটাই বড় কথা। এইটা যারা ভাবছিলেন তারা ভুল ভাবছেন। এবারে সত্যিই পরিস্থিতিটা অন্যরকম। আর সেই পরিস্থিতির উপর ভর করে এবারে বড়সড় গাড্ডায় কিন্তু পড়তেই হবে। কেন বলছি এতখানি জোর দিয়ে? পরপর সেই ৮টা কারণ আমাদের সামনে বলে যাচ্ছি। টা শুনুন, তারপর নিজেরাই বিশ্লেষণ করুন, নিজেরাই ভাবুন এবং বলুন যে আমি সঠিক বলছি নাকি এবারেও এইসব আলট্রাপকা জিনিস ঠিক সরে যাবে আর শেষ পর্যন্ত ক্ষমতায় তৃণমূলই থেকে যাবে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যেটা মানে যে দুটো মূল কারণ আনন্দবাজার লিখেছে সেখানে বলছে যে সংগঠনকে রাস্তায় নামাতে চেয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি চাইলেও শেষ অবধি নামাতে পারেননি। প্রথমটা ছিল ১৬ই আগস্ট। তিনি ঘোষণা করেছিলেন যে পরপর ৩ দিন ব্লকে ব্লকে মিছিল, ধর্ণা, অবস্থান কর্মসূচি করতে হবে সংগঠনে। কিন্তু একদিকে যখন সাধারণ মানুষের ডাক, মানে কে ডাক দিচ্ছে বড় কথা নয়, সাধারণ মানুষ বলছে যে আমরা রাস্তায় নামবো, আমরা রাত জাগবো, আমরা ধর্ণা দেবো, আমরা প্রতিবাদ করব। সেখানে যেভাবে হাজারে হাজারে, লাখে লাখে, কাতারে কাতারে মানুষ বেরিয়ে আসছে, সেখানে শাসক দলের এই ধর্ণা কর্মসূচি রীতিমতো ফ্লপ ছিল। সেইভাবে কাউকে দেখাই যাচ্ছিল না, বরং যাদের দেখা যাচ্ছিল তাদেরকে সাধারণ মানুষের ডিজের সামনে পড়তে হচ্ছিল যে হ্যাঁ রে, তোর বাড়িতে কোনো মেয়ে নেই, তোর বাড়িতে মা বোন দিদি নেই, তোরা এইটাকে এখনো সমর্থন করে যাচ্ছিস। এই যে টিজিংটা, এটাতে কিন্তু ঘরে ঢুকিয়ে দিয়েছিল বহু সংগঠনের তাবৎ তাবৎ নেতা নেত্রীকে। তারা রাস্তায় কিন্তু নামতে পারেনি। আর ২ নম্বর দিন যেটা হয়েছিল ২৮ তারিখ, ২৮শে আগস্ট, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিনকেও স্টেজ থেকে কিন্তু ছাত্র এবং মহিলা সংগঠনকে রাস্তায় নামতে বলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও কি সেইভাবে প্রকাশ্যে দেখা গেছে তৃণমূলের সংগঠনকে? হ্যাঁ, তিনি তার সঙ্গে আরেকটা কথা বলেছিলেন, যেটা ৩ নম্বর কারণ, সেটা ফোঁস করতে। এবার সেই ফোঁস করার কথাটা শুনেই বাংলা যেভাবে তেলেবেগুনে জ্বলে উঠেছিল এবং রিঅ্যাক্ট করেছিল, তাতে বেশ কিছু নেতামন্ত্রী চেষ্টা করেছিলেন ফোঁস করার। মানে ওই ভয় টয় দেখানো, হাত ভেঙে দেবো, আঙুল কেটে দেবো, মাটিতে পুঁতে দেবো, অনেক কথা আমরা শুনেছিলাম। পুলিশ তখন নির্বাক, কানে কিছু শুনতেও পায় না সেই সময়, এবং চুপচাপ করে বসেছিল। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার দলের হুমড়া চোমড়া নেতা মন্ত্রীরা এইসব দিচ্ছেন, এগুলো কি আর অপরাধের মধ্যে পড়ে? যাই হোক, তারা কোনো রকম কোনো কিছু করেননি, কিন্তু সেই ফোঁসটাকে রুখে দিয়েছিল সাধারণ মানুষ। ফলে এই নেতা মন্ত্রীদের হুমকিও যে খুব একটা কাজ করবে না, এটাও মোটামুটি এতদিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে ৩ খানা জায়গা গেল যেখানে বড়সড় ধাক্কা হেলো। এরপর ৪ নম্বর একটা পয়েন্ট শুরু হয়েছিল, যেটা যেটা নিয়ে অভিযোগ উঠেছিল, সেটা হচ্ছে পুলিশি নিপীড়ন। যখন নেতাদের ফোঁসে হচ্ছে না, সংগঠনকে রাস্তায় নামানো যাচ্ছে না, সংগঠনের বেশিরভাগটাই ঘরে ঢুকে গেছে, তখন পুলিশ দিয়ে কেস করা, এমন একটা অভিযোগ উঠেছিল। এবং তার প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে আমরা কি দেখলাম? ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী, এসব প্রথিতযশা ডাক্তার, তাদেরকে ডেকে পাঠিয়ে হেনস্থা করা হয়েছে। আর ওই সোশ্যাল মিডিয়ায় কে কি পোস্ট করছে না করছে সেই নিয়ে তো কতজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, কতজনকে যে ডেকে পাঠানো হয়েছে, কতজনকে যে পুলিশি ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু মানুষ তাতে কি করলো? তাতেও সাড়ম্বরে প্রতিবাদ করতে শুরু করলো। যখন ডক্টর কুণাল সরকার বা ডক্টর সুবর্ণ গোস্বামীকে ডাকা হয়েছিল, মানুষ তার সঙ্গে মিছিল করে লালবাজার অব্দি গেছে।
পারলে আমাদের সবাইকেই গ্রেপ্তার করো। বা রিসেন্টলি আমরা এই কলতান দাশগুপ্তের ঘটনা দেখলাম, সেখানেও তো পুলিশি নিপীড়নের অভিযোগ উঠলো, স্বয়ং আদালত, মাননীয় আদালত সেই কথা বলে দিল এবং শেষ পর্যন্ত কলতান দাশগুপ্তকে এত ঢাকঢোল পিটিয়ে গ্রেপ্তার করার পর ছেড়ে দিতে হলো। অর্থাৎ এই যে পুলিশি নিপীড়ন দিয়ে আর ব্যাপারটাকে সামাল দেওয়া যাবে না, এই রাজ্যে এখনো আইনের শাসন আছে এবং এই পুলিশের কাছে অত্যাচারিত হতে হতে মানুষ কিন্তু বুঝে গেছে আর এই পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই। তারা আইনের রক্ষক হিসেবে কাজ করছে না, মানুষের ভালোর জন্য কাজ করছে না, তারা বরং এই শাসক দলের কথা মতো তাদের কাজ করছে। এই যে অভিযোগটা বিরোধীরা বারবার করেছে, সেটারই বোধহয় সারবত্তা আছে। ফলে এই যে পুলিশের ধরপাকড় চলছে, পুলিশ কিছু পোস্ট করলেই এ বাড়িতে নোটিশ পাঠিয়ে দিচ্ছে, ডেকে পাঠাচ্ছে, অ্যারেস্ট করছে, মানুষ কিন্তু তাতেও আর ভীত সন্ত্রস্ত নয়। এখন দেখবেন সোশ্যাল মিডিয়া ভালো করে, রাস্তাঘাটে দেখবেন প্রকাশ্যে কথা বলছে, এই পুলিশের বিরুদ্ধে কথা বলছে, এই রাজ্য সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে কথা বলছে। ফলে এই পুলিশি দমন পীড়ন যেটা বিরোধীরা অভিযোগ করছে, সেটা দিয়েও কি আল্টিমেটলি ম্যানেজ করা সম্ভব? আমার তো মনে হচ্ছে না। এবার ৪ নম্বর যে জায়গাটা, এই ৫ নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে পুলিশ এইসব কাণ্ড করতে গিয়ে আবার কিন্তু নিজেরাই ফলে পুলিশের মধ্যে বিদ্রোহ দেখা দিচ্ছে। সর্বশেষ উদাহরণ হচ্ছে এই টালা থানার যে ওসি অভিজিৎ মন্ডল। অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার হতে হলো তো। দোষ করেছে, করেনি, বিচার হবে, ছাড়া পাবে, জেলে থাকবে, পরের ব্যাপার। কিন্তু এই অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে ১ম থেকে অভিযোগ ছিল এই আন্দোলনরত ডাক্তারদের এবং সেটাই শেষ পর্যন্ত কিন্তু সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের পর মানদণ্ড পেল। এবার তারপরে যেটা হচ্ছে যে পুলিশের নিচুতলা পুরোপুরি ক্ষেপে গেছে। আরেকটা রিপোর্ট আমি পড়ছিলাম আমি। সেখানে বলছে যে পুলিশের নিচুতলা নাকি এর আগের যিনি পুলিশ কমিশনার ছিলেন সে বিনীত গোয়েলকে ঘিরে ধরে রীতিমতো বিদ্রোহ দেখিয়েছে। ১৪ দফা দাবি জানিয়েছে। এবং এই নিচুতলার চাপেই শেষ পর্যন্ত অভিজিৎ মন্ডলের বাড়িতে গিয়ে লালবাজারের ৩ শীর্ষ কর্তাকে জানিয়ে আসতে হয়েছে যে, "না, না আমরা পাশে আছি, এগুলো অন্যায় হচ্ছে, ফাঁসানো হচ্ছে", এইসব কথা। কিন্তু মানুষ আর সেসব নিচ্ছে না। অর্থাৎ পুলিশের একটা বড় অংশ যেটা আমি বারবার বলে থাকি যে 90 to 95% পুলিশ কর্মী কিন্তু সৎ, ভালো। তারা নিজেদের মতো করে ভালো করে মেরুদণ্ড সোজা করে কাজটা করতে চান। কিন্তু এই কিছু 5-10% আছে চটিচাটা বলে, যেটা বিরোধীরা বারবার অভিযোগ করেন। তাদের জন্যই কিন্তু এদেরকে করতে হয়। আর সেইটা করতে গিয়ে এখন সেই নিচুতলার পুলিশও কিন্তু বুঝে গেছে কাজটা মোটেই ভালো হচ্ছে না। তার কারণ হচ্ছে একদিকে যেরকম অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হয়েছে, একের পর এক ঘটনা সামনে আসছে যেখানে পুলিশকে পাবলিক পিটিয়ে দিচ্ছে। যদিও আমি মনে করি যে আইন কোনো সময় হাতে তুলে নেওয়া সঠিক কাজ নয়। কিন্তু এতখানি বীতশ্রদ্ধ হয়ে গেছে যে তার একটা বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে। ফলে এই ঘটনা আগামী দিনে তো বৃদ্ধি পেতেই পারে। সেটাকে কিভাবে ট্যাকেল করবে রাজ্য সরকার, পুলিশ, সেটা তাদের ব্যাপার। আমি সেটা জানি না। সেটা নিয়ে কোনো মন্তব্য, মানুষ যে ক্ষিপ্ত হচ্ছে আর এই যে পুলিশি নিপীড়নের অভিযোগ হচ্ছে সেটাতেও তারা একটা কোথাও গিয়ে মান্যতা দিচ্ছে। আর সেই নিপীড়ন সয়ে চুপচাপ থাকবে এমন কোনো ইঙ্গিত কিন্তু তারা, ফলে এই পুলিশের নিচুতলা যদি সত্যিই যেভাবে বিনীত গোয়েলকে ঘিরে ধরে বিদ্রোহ জানিয়ে ১৪ দফা দাবি জানিয়েছে, সেই জিনিস যদি কন্টিনিউ করে এবং আল্টিমেটলি বলে যে না, আইনের পথেই করব, আইন যেটা বলে আমরা সেটাই করব, আমরা আর কোনো দলদাস হিসেবে কাজ করব না, তাহলে তো মুশকিল আরো অনেক অনেক বেড়ে যাবে। এবং সবথেকে বড় কথা, দলের যেটা সবথেকে প্রবলেম হয়ে গেছে, যারা এখন সংগঠনটায় দাদাগিরি করছেন, যারা এলাকায়, এলাকায় ছড়ি ঘোরাচ্ছেন, বড়, বড় মাতব্বর হয়ে গেছেন, তারা কিন্তু কেউ সংগঠন করে উঠে আসা নেতা নন। তারা কেউ বিরোধী রাজনীতি করে উঠে আসা নেতা নন। ফলে মানুষ বলতে শুরু করেছে যে এদের পিছন থেকে যেদিনকে পুলিশটা সরে যায়, এরা তো ঘরে ঢুকে যাবে। ওই বেকায়দায় পড়া অবস্থায় কি করে রাজনীতি করতে হয়, তাদের কি সামান্যতম কোনো আইডিয়া আছে? আর সেই কারণেই দুবার দলনেত্রী বলেছিলেন যে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, এর পাল্টা একটা আ তৈরি করতে হবে। সেটা কিন্তু পারা যায়নি। আর সবথেকে বড় কথা, যারা এখনো দলের মধ্যে সিনিয়র লিডার রয়েছেন, তারা কিন্তু সকলেই প্রায় বয়সের ভারে নুবজ। ওই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একসঙ্গে রাজনীতি করছেন। ফলে তারা নতুন করে শক্তি সঞ্চয় করে পথে নামবেন এবং সেই জায়গা থেকে তারা আবার সমস্ত কিছু ঘুরিয়ে দেবেন, এটা ভাবাটা শক্ত আছে। সেই জোশটা কিন্তু তাদের মধ্যে বয়সের কারণে, এটা খুব স্বাভাবিক ধর্ম, আর পাওয়াটা সম্ভব নয়। আর তারা করতে গেলেও যারা এখন ছড়ি ঘোরাচ্ছেন যেসব নব্য নেতারা, তারা কি জায়গাটা ছাড়বেন? ফলে এই দুটো জায়গা থেকেই কিন্তু একটা অসুবিধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। যার ফলে সংগঠনটাকে দাঁড় করানো যাচ্ছে না। আর সবথেকে বড় কথা যেটা নিয়ে আপনারা হয়তো প্রশ্ন তুলবেন যে এত কিছুর পরে তো ভোটে জিতছে। হ্যাঁ, এরা হয়তো ভোটের রাজনীতিতে দক্ষ হয়ে উঠেছেন। কিভাবে ভোটটা ম্যানেজ করতে হয় সেটা এরা জেনে গেছেন এবং সেইজন্যই একটার পর একটা নির্বাচনে সাফল্য আসছে। কিন্তু এটাও তো পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ বিশ্বাস করেন যে সত্যিই যদি ফেয়ার ওয়েতে ভোট করা যায়,
যতবারই করার চেষ্টা হয় কিছু না কিছু সেখানে ম্যানেজ হয় বলে অভিযোগ ওঠে, কিন্তু একটা না একটা সময় আসবে তো, একটা না একটা দিন আসবে তো যেদিনকে সত্যি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটটা হবে। আর যেদিনকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটটা হবে, এই ভোটের রাজনীতির দক্ষ অথচ সংগঠনটা না জানা, অথচ পুলিশ না সঙ্গে না থাকলে না চলতে পারা, এই নেতারা সেদিনকে কি টিকতে পারবেন? সেদিনকে হাতটা ঠেকাতে পারবেন? আর সব থেকে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে, যেহেতু সংগঠন করে বিরোধী দল করে এরা উঠে আসেননি, একবার ক্ষমতার বৃত্ত থেকে বেরিয়ে গেলে যেদিনকে আর পুলিশ এদের মতো কথা শুনবে না, যেটা বিরোধীরা বারবার বলে থাকেন, সেই দিনটা যদি আসে, দলটাকে টিকিয়ে রাখতে পারবে তো? ফলে যে নাগরিক একটা আন্দোলনের জায়গা তৈরি হয়েছে, জনবিস্ফোরণ ঘটছে, সেইটা কিন্তু সত্যি শিরোপ্পীড়ার কারণ হচ্ছে। এবং এই চাপে ১৩ বছরের মধ্যে প্রথমবার ভাবুন তো, দুজন শীর্ষ পুলিশ কর্তাকে সরিয়ে দিতে হয়েছে, দুজন শীর্ষ শাসককে সরিয়ে দিতে হয়েছে। কিছুদিন আগে অব্দি, ১ মাস আগে অব্দিও কি এতখানি নতজানু হওয়া, নমনীয় হওয়ার কোনো জায়গা খোদ মুখ্যমন্ত্রী দেখিয়েছেন? সন্দীপ ঘোষ, যাকে নিয়ে এত কথা হচ্ছে, এত কিছু প্রশ্ন উঠছে, তাকে গায়ের জোরে রেজিগনেশন দেওয়ার পরও রেখে দিচ্ছেন এবং বলছেন যে অন্য হসপিটালে তোমাকে প্রাইস ট্রান্সফার করে দেবো। এই যে জায়গাটা করেছেন ১ মাস আগেও, আজকে কিন্তু সেই জায়গাটায় নেই। ফলে নমনীয় যে হতে হচ্ছে, একটা বার্তা দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার গায়ের জোরটাও চলছে, এই অভিযোগ চলছে। সব মিলিয়ে কিন্তু ঘেঁটে ঘ। আর তাই এই টালমাটাল অবস্থায় যে জন আন্দোলনটা, যে গণ আন্দোলনটা হচ্ছে, সেটা অভয়াকাণ্ড দেখিয়ে দিয়েছে যে সত্যিই যদি মানুষ সম্মিলিত হয়ে ওঠে, এককাট্টা হয়ে যায়, সে যত ক্ষমতাশালী শাসকই হোক না কেন, তার পা কাঁপবে। আর সেই কাঁপুনিটা টের পাওয়া যাচ্ছে। আর এই প্রথম কাঁপুনিটা টের পেয়ে জনতাও যেন কোথাও, সত্যিই তো, আমরা যদি এই রাজ্যে পরিবর্তন চাই তাহলে এটাই পথ। এটা কি আরো দৃঢ়ভাবে, আরো ঐক্যবদ্ধভাবে সামনে নিয়ে আসতে হবে। কিভাবে হবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করবে, নতুন রাজনৈতিক মঞ্চ ঠিক করবে, সেটা সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু মানুষ বুঝে গেছে যে না, মুক্তি যদি পেতে হয় আমাদেরকে পথে থাকতে হবে, আমাদেরকে প্রতিবাদটা করতে হবে। আর এটাই বোধহয় এই শাসক দলের সব থেকে ভয়ের কারণ। কেননা গত ১৩ বছরে এই বিপদটা কোনোদিন তাদের সামনে আসেনি। আর এই অচেনা বিপদটাই নবান্ন ১৪ তলা কিন্তু তলিয়ে দিয়েছে। কি সত্যিই আপনারা একমত? নাকি এরপরেও মনে হচ্ছে যত যাই হয়ে যাক, শেষ পর্যন্ত সব ম্যানেজ হয়ে যাবে ওই ভোটের রাজনীতিতেই? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।